আসসালামু আলাইকুম। বাঁধনহারা প্রেমের গল্পের পর্ব ৯। সেই দিয়ে নাম ছিল শুভ্র। হেনা বেগম শুভ্রকে দেখে শুভ্রর কাছে আসে আর শুভ্রকে উদ্দেশ্য করে বলে, দেখ শুভ্র, তোর বাবা কি বলছে, রোদকে নাকি বিয়ে দেবে। এইসব কি হচ্ছে শুভ্র? তুই কিছু বল শুভ্র। শুভ্র মুখে স্পষ্ট বিরক্ত। সেটা রোদের চেহারা এড়ায় না। শুভ্র ভ্রু কুঁচকে বলে, আমি কি করতে পারি দাদি? তোমরা এই মেয়েকে যেখানে ইচ্ছে বিয়ে দাও, তাতে আমার কিছু যায় আসে না। আর এইসব কথা বলে আমার কানে কাছে ঘ্যান ঘ্যান করবে না। শুভ্র দাদির মুখ ছোট হয়ে যায়, কারণ সে কখনো ভাবেনি শুভ্র এইসবে বলবে। হেনা বেগম বলেন, শুভ্র, কি সব বলছিস? তোর মাথা ঠিক আছে? এইসব কোন ধরনের কথা? সবকিছু এইভাবে ভুলে যাস না। হেনা বেগমকে শুভ্র বিরক্ত নিয়ে বলে, আমি সব কিছু অনেক আগে ভুলে গিয়েছি দাদি। আর প্লিজ, আমার সাথে এইসব কথা নিয়ে কিছু শুনতে চাই না। কথাগুলো বলেই শুভ্র বাসা থেকে বের হয়ে যায়। হেনা বেগম শুভ্রকে বুঝাতে তার পিছনে যেতে নেয়। এমন সময় আরাব চৌধুরী রাগের ছোঁয়াল শক্ত করে বলে, ব্যাস মা, ওইখানে দাঁড়াও। অনেক হয়েছে, তোমার নাতি যা বলে দিয়েছে, আর আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও নড়ব না। রোদের বিয়ে আমি খুব তাড়াতাড়ি দিব। অয়নের যেন বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে যায়। অয়ন আরাব চৌধুরীর উদ্দেশ্য করে কিছু বলবে, চাচা যান, আমার কথা। আর কিছু বলতে পারে না অয়ন। আরাব চৌধুরী গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, অয়ন, আমি কোনো সাফাই শুনতে চাই না তোমার কাছ থেকে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। বলে দপদপ পা ফেলে রুমে চলে যায়। রোদে যেন বুকটা পেটে যাচ্ছে। শুভ্রের সব কথা শুনেছে সে। রোদ চোখের পানি মুছে আর মনে মনে বলে, অনেক হয়েছে, আর না। এবার আর মায়া আর মোহর আটকাতে থাকবো না। যে আমায় চায় না আর যার জন্য আমি কষ্ট পাবো না, আর নাম। নিলয় কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে। সে তো সেদিন রোদ আর শুভ্রকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিল। সে ভেবেছিল তার শুভ্র ভাইয়া এ বিয়ে হতে দেবে না, কিন্তু সে তো কিছু বলল না, আরও বিয়ের উৎসাহ দিয়ে গেল। তাহলে কি সেদিন সে ভুল দেখেছিল? হতেও পারে তার যে শুভ্র ভাইয়া জীবনে এইসব করবে না কারো সাথে। আনরোমান্টিক ড্রাইভ। অয়ন কেমন যেন অস্থির লাগছে। অয়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। রিয়া হাসছে, তার প্ল্যান মতনই সব হচ্ছে। আরাব চৌধুরী রুমে গিয়ে আফরিন বেগমের ছবির সামনে দাঁড়ায়। তার চোখ ঝাপসা হয়ে আসে, চোখে পানিতে। চোখ থেকে চশমা খুলে আবার চোখে পড়ে নেয়। তারপর বলে, আমি তোমার কথা রাখতে পারিনি আফরিন, পারিনি রাখতে। আমাকে তুমি মাফ করে দিও। রোদের মায়ের সুখের জন্য হলেও এসব করার দরকার। আরাব চৌধুরীর ফোন আসে। ছবির সামনে থেকে সরে যায়। সরে ফোনে কথা বলে। কিছুক্ষণ পর রুমে থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে হেনা বেগমের মাথা হাত দিয়ে সোফায় বসেছিল। আরাব চৌধুরী হেনা বেগমের সামনে আসে, তারপর বলে, মা। হেনা বেগম মাথা তুলে তাকায়। আরাব চৌধুরী হেনা বেগমকে বলেন, মা, কালকে রোদকে দেখতে আসার কথা ছিল, কিন্তু তারা সবাই আজকে বিকেলে রোদকে দেখতে আসছে। তুমি রোদকে সাজিয়ে গুছিয়ে রেডি করো। হেনা বেগম মুখ কালো কালো বললেন, আরাব, তুই একটু বেশি তাড়াহুড়া করছিস না? আর একটু ভেবে চিন্তা সিদ্ধান্ত নিলে কেমন হয়? আরাব চৌধুরী রাগে কণ্ঠে বলে, আম্মা জান প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। আর বাবা বাবির সময় শেষ। এখন আমি যা বলবো তাই হবে। হেনা বেগম আর কিছু বললেন না। সে ভালোই করে জানেন এখন আর কিছু বললে কাজ হবে না। দপ করে সোফায় বসে পড়ে। আরাব চৌধুরীর কথাগুলো রোদের কানেও যায়। সে নীরবে চোখের পানি মুছে। কেমন যেন বুকের ভিতরে
তোলপাড় শুরু হয়ে গেছে। নিজেকে কেন কোনোভাবে শান্ত করতে পারছে না। নীলা রোদের বিয়ের কথা হেনা বেগমের কাছ থেকে শুনে রোদের কাছে আসে। বাড়ির বাড়ির ভিতরে ঢুকে রোদের রুমের দিকে যায়। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে গায়ের উপর পড়ে যায়। সামনে তাকিয়ে খানিকটা লজ্জা পায় নীলা। কেমন যেন তাকিয়ে আছে নিলয় নীলার দিকে। নীলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। কিছু রাগ মিশ্রিত কণ্ঠে বলে, এই আপনার সমস্যা কি? আমি আমার কাছে আপনি আমার কাছে এসে ধাক্কা খেতে হবে? হ্যাঁ। নীলা নীলা নীলার দিকে কিছু চোখে বললাম, জানি না কি সমস্যা, তবে বড় কোনো সমস্যা তো হবেই। তা না হলে শুধু বরাবর আপনার সাথে কেন ধাক্কা খাই বলেন তো? নীলা রাগ নিয়ে বলেন, সমস্যা তো অনেক বড়ই। কারণ আপনার চোখ তো আপনি পকেটে নিয়ে হাঁটেন আর বরাবর আমার সামনে এসে পড়েন। আর বড় সমস্যা হলো আপনি একটা হাঁদারাম। বলে রাগে গজগজ করতে চলে যায়। নীলা নিলয়ের কথা নীলয়ের কথা শুনে পিক করে হেসে দেয় আর মনে মনে বলে, মেয়েটা আসলে সুন্দর, রাগলে তো আরো সুন্দর লাগে। এখন বিকাল 3টা কি 3:30। রোদের নিজের রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীলা পিছন থেকে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলার দিকে ফিরে নীলাকে জড়িয়ে ধরে পুপিয়ে কেঁদে ওঠে। নীলা রোদের মাথায় হাত রেখে বলে, রোদা শান্ত হ। যে যে তোর না আর যে তোকে কখনো ভালোবাসিনি তার জন্য কখনো কষ্ট পাস না। অতীত ভুলে যা, বর্তমান আর ভবিষ্যৎ সুন্দর করে তোল। রোদ কাঁদতে কাঁদতে বলে, আচ্ছা অতীত ভুলে যাওয়া কি এত সহজ? চাইলে কি আমার অতীত ভুলতে পারি? নীলা কিছু বলল না। রোদ আস্তে আস্তে শান্ত হয়। নীলা রোদের এত সুন্দর লাল রঙের শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয়। নীলা অবাক হয়ে তাকিয়ে আছে রোদের দিকে। নীলা রোদকে উদ্দেশ্য করে বলে, জানো তোকে যা লাগছে না, ছেলের পক্ষে আজকে দেখি তোকে আজই না বিয়ে করে নেয়। রোদ মলিন হাসে। তার বুকের ভিতর যেন তোলপাড় শুরু হয়ে গেছে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু সে পারছে না। পার্থপক্ষ অনেক আগে এসে গেছে। ড্রয়িং রুমে বসে আছে। নীলা রোদকে নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হয়, সিঁড়ির দিকে নামছে। রোদ আস্তে আস্তে সালাম দেয়। রোদের সোফায় বসা। রোদ মাথা নিচু করে বসে আছে। টুকটাক প্রশ্ন করছে। সেসব প্রশ্নের উত্তর রোদ ছেলে উত্তর দিচ্ছে। ছেলের মা বাবা আর বোনেরা দেখতে আসছে। বাড়ির সবাই আছে এখানে, নাই শুধু শুভ্র। ছেলের মা সবার সামনে বসে বলেন, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, বাড়ি মিষ্টি মেয়ে। রোদ আরাব চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, আকাশের মা, এখন ছেলে মেয়েকে একটু আলাদা কথা বলতে দিন, আর আমরা বিয়ের দিন ক্ষণ নিয়ে কথা বলছি। আরাব চৌধুরী রোদকে উদ্দেশ্য করে বললেন, রোদ মা, তুমি আকাশকে নিয়ে উপরে যাও। রোদ উঠে দাঁড়ায় আর সিঁড়ি দিয়ে হাঁটা ধরে, আর পিছু পিছু আকাশও যায়। শুভ্র ছাদে আসছিল। সিগারেট খেতে খেতে ছাদে এসে অপ্রকাশিত কিছু চোখে পড়ে। রাগে ছোঁয়া শক্ত করে আছে শুভ্র। রাগে নিচু রাগে নিজের চুল চেপে ধরে। গল্প চলবে।